একসময় রেসকোর্স ময়দান, বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামী জাতীয় সমাবেশ করেছে। সেখানে বক্তব্য রেখেছেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব জনাব গোবিন্দ প্রামাণিক। তিনি বলেছেন যে জামাত একটি ইউনিভার্সাল ইউনিভার্সিটি। এইসব বিষয় নিয়ে কথা বলবো আজ। তার সঙ্গে আমাদের সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ প্রামাণিক। দাদা, আপনাকে নমস্কার এবং স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। থ্যাংক ইউ দাদা। জামাতে ইসলামের সমাবেশে আপনি যোগ দিয়েছেন, স্বাভাবিক, কেন আপনার প্রত্যেকটা কর্মকাণ্ড বাংলাদেশের মানুষ আগ্রহ নিয়ে দেখে এবং কথা বলে। তো জামাতে ইসলামের সমাবেশে আপনি যোগ দিয়েছেন, সেখানে বক্তব্য রাখলেন। যোগ দিয়ে আপনার কেমন লাগলো যদি ব্যক্তিগত অনুভূতির কথা বলেন, তারপরে আমরা অন্য বিষয়ে আলোচনা করব। বিশেষ করে তারা আতিথ্যতা কেমন দেখালো আপনার প্রতি? না, আসলে তো জামাতে ইসলামের প্রতিটি কর্মী অত্যন্ত প্রশিক্ষিত এবং তারা যেমন সততা, নিষ্ঠা এবং মানে মানুষের সঙ্গে মানুষের আচরণ, ব্যবহার, এগুলো তারা সাংগঠনিক ভাবেই তারা প্রতিটি কর্মীকে ওইভাবেই গড়ে তোলে। অন্যান্য দল যেমন যে কেউ গেলেই পদ পদবি দিয়ে দেয় কিংবা টাকা পয়সা দিলে পরেই একটা পদ পাওয়া যায়, জামাত তো তা না। জামাতের একেবারে কর্মী একেবারে নিচু থেকে তৈরি হয়ে ধাপে 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 উপরে উঠতে হয়, যে কারণে প্রতিটি কর্মীর মধ্যে একটা বিনয় ভাব থেকে যায়। আচ্ছা আচ্ছা, আপনি সেক্ষেত্রে আপনি ভালোই একটা আতিথ্যতা পেয়েছেন বলেই মনে হচ্ছে। আপনার বক্তব্য ধরে আমরা আসলে পড়বই, কারণ আপনি অনেক সংক্ষিপ্ত বক্তব্য দিয়েছেন কিন্তু অনেক গভীর কথা বলেছেন। সেই জায়গাগুলোটি বিস্তারিত ভাবে আমরা দর্শকদের আপনার মাধ্যমে শোনাতে চাই, কেন বলেছেন এবং তার ব্যাখ্যাটা মানুষ বুঝতে সুবিধা হবে, কারণ আমারও জানার আগ্রহ। সেই জায়গা থেকে আপনি সাথে যুক্ত হলাম। আপনি বলেছেন যে আপনি আওয়ামী লীগের সমালোচনা করে বলেছেন যে 1954 সালে যেদিন আওয়ামী লীগ গঠন হয়েছিল সেদিন থেকেই তারা হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্বকে অস্বীকার করেছে। উদ্দেশ্য ছিল হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব ধ্বংস করা। তারা প্রতারণা করেছে হিন্দুদের সঙ্গে। কিভাবে হিন্দুদের সঙ্গে আওয়ামী লীগ প্রতারণা করেছিল সেই বিষয়টা যদি একটু পরিষ্কার করেন, কারণ এর ফলশ্রুতিতে হিন্দুদের আসলে কি হয়েছে এটা আমাদের জন্য বোঝা সম্ভব হয় যদি একটু ছোট করেও বলেন। বিষয়টা দেখেন যে 1947 সালে যখন ভারত ভাগ হয় দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে, যে হিন্দু এবং মুসলিম এই দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতেই ভারত ভাগ হওয়া। তো ভারত ভাগ হওয়ার পরপরই যেটা কথা ছিল যে পাকিস্তান থেকে হিন্দুরা সব ভারতে চলে যাবে এবং ভারত থেকে যে মুসলিমরা আছে এদেরকে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হবে। কিন্তু দুইটা দেশের যারা শাসক ছিল তারা পাওয়ারে বসেই তারা মানে বলল যে না, দুই দেশের যারা মাইনরিটি আছে তাদেরকে সুরক্ষা তারা দিবে এবং তাদের সুরক্ষিত ভাবে রাখার জন্য যা যা করার দরকার সেগুলো করবে। তো ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র রাখলো, যে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভাগ হওয়ার পরেও মাইনরিটিদের কথা চিন্তা করে যে ভারতকে হিন্দু রাষ্ট্র না করে তারা এই করলো, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র রাখলো। কিন্তু পাকিস্তান কি করলো, যেদিন পাকিস্তান গঠন হলো ওই দিনই পাকিস্তান দ্য ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান হয়ে গেল। অর্থাৎ যখনই আমরা রিপাবলিক অফ পাকিস্তান হয়ে গেল, ইসলামিক রিপাবলিক, তখন বাংলাদেশ এবং পাকিস্তানের যে মাইনরিটি জনগোষ্ঠী তারা তখনই মাইনরিটি হয়ে গেল এবং ধর্মীয় ভাবে তারা কিন্তু কোণঠাসা হয়ে গেল। তো তখন পাকিস্তান গভর্নমেন্টের সঙ্গে, এবং এর আগেই একটা চুক্তি ছিল আর কি, আপনারা জানেন যে আমাদের দক্ষিণ অঞ্চলের একজন বিখ্যাত নেতা যোগেন মন্ডল। তো ভারত যখন ভাগ হয় রেড ক্লিফ মিশনের সময় এবং যে ভোটাভুটি হয় সেই সময় এই যোগেন মন্ডল সহ তফসিলি নেতাদেরকে প্রলোভন দেখালো পাকিস্তান যে আপনারা আমাদের দিকে আসেন, বিশেষ করে ফরিদপুর, যশোর, খুলনা সহ বৃহত্তর কুষ্টিয়া এই জেলাগুলো আপনার তফসিলি নেতাদের আওতায় ছিল। তো তাদেরকে প্রলোভন দেখালো যদি তোমরা আমাদের মধ্যে পাকিস্তানে যোগদান করো তাহলে তোমাদেরকে তোমাদের আর্থিক উন্নয়ন সহ শিক্ষা দীক্ষায় সর্বক্ষেত্রে উন্নয়নের জন্য আমরা একটা প্যাকেজ দেব যাতে তোমরা খুব দ্রুত উন্নতি করতে পারো, যেটা ভারত দেবে না। তো তারা ভারত এবং পাকিস্তান দুই পক্ষের সঙ্গে দর কষাকষির মধ্যে একটা সিদ্ধান্ত হলো যে পাকিস্তানের প্রাদেশিক পরিষদে 30% পার্লামেন্টারি সিট, আর যেটা আপার ক্লাস, যেটা হচ্ছে উচ্চ কক্ষে, সেখানে 10%, চাকরি ক্ষেত্রেও 30%, এবং সরকারি বৃত্তি শিডিউল কাস্ট যারা আছে তাদের ছেলে মেয়েদের চাকরি শিক্ষা দীক্ষার উন্নতি করার জন্য সেখানেও শিক্ষাবৃত্তি দেওয়ার একটা ঘোষণা আসলো, এবং এটা একটা লিখিত চুক্তি ছিল এই।
এবং ফলাফল এর আগেই 1954 সালে যখন নির্বাচন হলো, এই চুক্তি পরপরই পাকিস্তানের পরে, তখন পার্লামেন্টে হিন্দুরা 72টা সিট পেল। হিন্দুরা বলতে গেলে টোটাল মাইনরিটি 72, তার মধ্যে হচ্ছে 2টা বৌদ্ধ, 1জন খ্রিস্টান, তার মানে হিন্দুরা হচ্ছে 69টা সিট পায়। তো এই 69টা যখন সিট পেল, তখনই এই মুসলিম লীগের একটা অংশ, যারা পরবর্তীকালে আওয়ামী মুসলিম লীগ করলো, তারা বললো যে না, এই হিন্দুদেরকে তো এত পরিমাণ আমরা পার্লামেন্টে দিলে এটা আমাদের পাকিস্তানের জন্য অত্যন্ত ক্ষতির কারণ। কারণ পাকিস্তান তৈরি হয়েছে ইসলামকে সুপ্রতিষ্ঠিত করার জন্য, কিন্তু পার্লামেন্টে যদি 72 জন অমুসলিম থাকে, তারপরে সেই তাদের সেই সেন্ট্রাল অ্যাসেম্বলিতে যদি মাইনরিটিরা 10% থাকে, তাহলে তো ইসলামিক যে চিন্তা চেতনা সেটা থাকলো না, বরং হিন্দু আধিপত্যটা রয়ে গেল। তখন তারা বললো যে হিন্দুদের সঙ্গে একটা ব্ল্যাকমেইল করা দরকার। সেই ব্ল্যাকমেইল হচ্ছে যে হিন্দুরা একটা, এটা সরাসরি আত্মজীবনীতে আছে যে হিন্দুরা একটা বোকা জাতি, এদেরকে যদি অসাম্প্রদায়িকতার কথা বলা যায় এরা লাভ দিয়ে সেটা মানবে। তখন তারা হিন্দুদেরকে বোঝাইলো, হিন্দু যারা এমপি ছিল, যে দেখেন আপনারা তো আর সংরক্ষিত আসনের এমপি, আপনারা তো ভারত এসে পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে পারবেন না, রাষ্ট্রপতি হতে পারবেন না, বড় বড় পদে যেতে পারবেন না। তো এক কাজ করেন, আমরা হিন্দু মুসলিম 1000 বছর ধরে মিলেমিশে আছি, আমরা একসঙ্গে থাকি। পাকিস্তান, আমরা পাকিস্তান শব্দের অর্থ হচ্ছে পাকিস্তান, মানে অত্যন্ত পবিত্র স্থান। এই পবিত্র স্থানে আমরা মিলেমিশে থাকি, বাঙালি জাতীয়তাবাদটাকে নিয়ে আসি। তো হিন্দুরা তো ঠিকই বোকার মতো তারা বললো যে ঠিক আছে, আমরা তাহলে আমাদের যে রিজার্ভ সিট আছে এটা আমরা ছেড়ে দিয়ে আমরা অসাম্প্রদায়িক চেতনায় একটা দল গঠন করি। তখন তারা কি করলো, সেই মুসলিম শব্দটা বাদ দিয়ে আওয়ামী লীগ গঠন করলো। এবং সোহরাওয়ার্দী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী মানে যখন এইটা প্রস্তাব তুললো যে আওয়ামী লীগ গঠন হবে, মুসলিম শব্দটা বাদ দেওয়া হবে, তখন এখানে প্রচন্ড আপত্তি তুললো। আপনারা জানেন যে 1954 সালের 21 থেকে 23 অক্টোবর ঢাকার রূপমহল সিনেমা হলে 3 দিন ব্যাপী এইটার হচ্ছে অধিবেশন হয়, দ্বিবার্ষিক কাউন্সিল অধিবেশন। তো সেই কাউন্সিল অধিবেশনে সে পর্যন্ত মুসলিম লীগের অনেক নেতারা মানে প্রচন্ড ভয় পেয়ে গেলেন যে মুসলিম শব্দটা না থাকলে এবং একই সঙ্গে যদি হিন্দুদেরকে তাদের দলের মধ্যে ঢুকতে দেওয়া হয়, তাহলে হিন্দুরা অত্যন্ত বুদ্ধিমান জাতি এবং তারা ভারতের সহযোগিতায় তারা এই দেশটাই একসময় ভারতের অন্তর্ভুক্ত করে ফেলবে, অতএব পাকিস্তান থাকবে না। অতএব এই হিন্দু আধিপত্যের ভয় থেকে এটা বললো। তখন সোহরাওয়ার্দীর তার আত্মজীবনীতে আমরা পাই, সেখানে তিনি একটা ভাষণ দিলেন এবং যুক্তি তুলে দিলেন যে খুলনা জেলায় হিন্দু মুসলিম অধিবাসীর সংখ্যা প্রায় সমান, সেখানে পৃথক নির্বাচন ব্যবস্থায় যে প্রাদেশিক পরিষদের যে নির্বাচন হলো, সেখানে 8 জন মুসলমান আর 7 জন হিন্দু নির্বাচিত হয়েছে। কিন্তু যুক্ত নির্বাচন ব্যবস্থায় জেলা বোর্ডে 28 জন মুসলিম, 2 জন হিন্দু। উনি বললেন যে পৃথক নির্বাচনে এই সংখ্যা হতো 16 জন মুসলমান, 14 জন হিন্দু। অর্থাৎ যখনই পৃথক নির্বাচন হয় তখনই হিন্দুরা বিশাল সংখ্যক আসন অর্জনে সক্ষম হয়, কিন্তু যখনই যৌথ নির্বাচন হয় তখন আর হিন্দুরা ওই পার্লামেন্টে যেতে পারে না। ঠিক একইভাবে ফরিদপুর জেলা বোর্ডের উদাহরণ দিলেন, তারপরে দিনাজপুরের উদাহরণ দিয়ে বললেন যে হিন্দুরা যদি যৌথ নির্বাচনে আসে তাহলে হিন্দুরা পার্লামেন্টে যেতে পারবে না যদি মুসলিমদের সাথে সহযোগিতা না করে এবং একাত্ম হয়ে না যায়। তো এই যে তিনি যুক্তি তুলে দিলেন, মুসলিমদের আশ্বস্ত করলেন যে আমরা যদি যৌথ নির্বাচনে হই তাহলে যা যদি ক্ষতি হয় হিন্দুদের ক্ষতি হবে, মুসলিমদের কোনো ক্ষতি হবে। বাস্তবতা তাই। 1954 সালের পরেই হিন্দুরা যখন তাদের সিটটা ছেড়ে দিল, তখন প্রথম যৌথ নির্বাচনের জন্য যে নির্বাচন হলো সেটা হচ্ছে 1960 সালে। 1960 সালে হিন্দু মুসলিম মিলিতভাবে যৌথ নির্বাচন হলো, পৃথক নির্বাচনটা বাদ হয়ে গেল। তখন হিন্দুরা সিট পেল মাত্র 3 জন, অর্থাৎ 72 থেকে 69টি বাদ হয়ে গেল। এরপরে সেই পরবর্তীকালে সামরিক শাসন মনে আসলো, ওইটা বাতিল হয়ে গেল, ওই পার্লামেন্ট ভেঙে দেওয়া হলো, ভেঙে দিয়ে আবার নতুন করে নির্বাচন হলো 1962 সালে। তো সেখানেও মাত্র 3 জন, এবং এইটা 1969 পর্যন্ত ছিল। 1970 সালের নির্বাচনে তো আমাদের এরা কয়েকজন ছিল, তার মধ্যে সুরঞ্জিত সেনগুপ্ত এক। তো এই যে মুসলিমরা যে চালাকিটা করলো, মুসলিম লীগের একটি অংশ কট্টরপন্থী মৌলবাদী যারা, সেটা হচ্ছে আওয়ামী লীগ, যাদের মানে জন্ম থেকেই মানে সংগঠন শুরু থেকেই তারা হিন্দুদেরকে ব্ল্যাকমেইল করে হিন্দুদেরকে প্রতিনিধিত্বহীন করার চক্রান্ত করেই এই দলটা গঠন করেছে। তাদের কোনো সৎ উদ্দেশ্য ছিল না যে আমরা হিন্দু মুসলিম মিলেমিশে বাঙালি জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবো, এই উদ্দেশ্য নিয়ে না। উদ্দেশ্যটাই ছিল যে পার্লামেন্ট সহ সর্বক্ষেত্র থেকে হিন্দুদেরকে বিতাড়িত করা। না, আপনি ইতিহাসের ব্যাখ্যা দিলেন, মানুষ পরিষ্কার হলো, কিন্তু দাদা এই মানে সেটা তো ধরেন আওয়ামী মুসলিম লীগের সময়তে ছিল, কিন্তু এখনকার আওয়ামী লীগ কি সেই ধারাবাহিকতা বজায় রাখছে না কোনো পরিবর্তন হয়েছে আসলে? না,
এরা তো হারে হারে কমিউনাল। ওই যে তাদের যে বংশ পরম্পরা এবং কি বলে নেতৃত্ব পরম্পরা ওই একই অবস্থা। এবং শুধু তাই না, মানে এটা বিএনপির মধ্যে না, আওয়ামী লীগের মধ্যে কার্যকর্তা না, বিএনপির মধ্যেও দেখেন যে বিএনপি 2বার ক্ষমতায় ছিল, তারা কিন্তু হিন্দুদেরকে পার্লামেন্টে যেতে দেয় না। সংখ্যা অনুপাতে তখনও তো আমরা 12% ছিলাম। 12% হলে 300 আসনে 3-12 36 জন, মহিলা থেকে আরো 6 জন, তো 6 জন হলে 36 আর 42 জন আমরা আসন পাই। সেখানে শুধুমাত্র একজনকে তারা নমিনেশন দিয়ে এমপি বানিয়েছিল, সেটা হচ্ছে গৌতম চক্রবর্তী। এমনকি মানে গয়েশ্বর রায় কেউ না। গয়েশ্বর রায়ের সেই সময় গয়েশ্বর রায়ের মেয়েকে একটা সংরক্ষিত মহিলা আসনে এমপি করার জন্য বহুদিন দরবার করেছিল এবং উনি এটা নিয়ে গুসাও করেছিলেন। তাকে কিন্তু একজন মহিলা সংরক্ষিত আসনে একজন মহিলা এমপি তার মেয়েকেও দেয়নি। অর্থাৎ এই দুইটা দলের মধ্যেই কিন্তু বাইরে যতটা অসাম্প্রদায়িক চেতনার কথা বলে, ভিতরে ততটাই তারা কমিউনাল এবং মৌলবাদী। তারা কোনো অবস্থাতেই চায় না যে হিন্দুরা মানে সর্বক্ষেত্রে সম অধিকার, সম মর্যাদা এবং সমান প্রতিনিধিত্ব নিয়ে, সংখ্যানুপাতিক সমান প্রতিনিধিত্ব নিয়ে সর্বক্ষেত্রে মানে যাক, এইটা তারা চায় না। তারা এমনি বাইরে বাইরে বলবে যে আমরা অসাম্প্রদায়িক চেতনা, অমুক চেতনা, তমুক চেতনা, আমরা একসঙ্গে মিলেমিশে থাকি, 1000 বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি, এই কথা বলছে বটে, কিন্তু 1000 বছরে তো কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি ছিল না। 1000 বছরে মুসলিম যারা আসছে বাইরে থেকে, সুলতান মাহমুদ আপনি বলেন, মূলত তো সুলতান তো ছিলই না, দস্যু ছিল আর কি, বিভিন্ন সময় ডাকাতি লুটপাট করেছে আপনার ভারতে এসে। তো তারা, মোহাম্মদ ঘুরিও তাই, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজিও তাই, প্রত্যেকেই আসছে লুটপাট করার জন্য। আপনি ধরেন আজকে বখতিয়ার খিলজির বঙ্গ বিজয় নিয়ে আমরা খুব গর্ব করি, বিভিন্ন সময় অনেকেই আমরা বইও পড়ি। আচ্ছা ধরেন আপনি খেতে বসছেন এখনই, এই যুগেও ধরেন, এখন আপনি যদি আপনার বাড়িতে মানে খাওয়া অবস্থায় জোর করে দখল করে আপনি পালিয়ে যান, তো এইটা কি আমার জয় হলো না আপনার বাড়ি লুট করা হলো? অর্থাৎ আমাদের মস্তিষ্কটাই এমন ভাবে সেট আপ করে ফেলছে যে কোনটা যে জয় এবং কোনটা দস্যুবৃত্তি, এই জিনিসটাই আমাদের মাথা থেকে, মানে এই ইতিহাসবিদরা যারা ইতিহাস রচনা করছে এই অসাম্প্রদায়িক চেতনার কথা বলে, তারা এমন ভাবে মানুষকে ব্ল্যাকমেইল করছে, এমন ভাবে আমাদের শিক্ষা দীক্ষার মধ্যে, যে আমরা ভুল মানে একটা খারাপ জিনিসটাকেও আমরা ভালো হিসেবে চিহ্নিত করছি। তারা সুলতান মাহমুদের কথা বলছে, সুলতান তো আমি বললাম, তারা কখনোই সুলতান ছিল না। এক সোমনাথ মন্দির 17 বার লুণ্ঠন করেছে, শুধু লুট করতে আসছে, তারা আসছেই লুট করার জন্য। হাজার হাজার মন্দির ধ্বংস করেছে, মন্দিরের থেকে সোনা দানা যত মণিমুক্তা, এক সোমনাথ মন্দিরে বলছে 2000 মণ রূপা, 200 মণ সোনা, তারপর হচ্ছে 50 মণ মণিমুক্তা তারা লুট করেছে। তো এবং এক জায়গা থেকে একটা শুধু সোনা দিয়ে একটা তৈরি করা ঘর তো নিয়ে গেছে, এ তো গেলই। হিন্দু মহিলাদেরকে এখান থেকে নিয়ে সেই গজনিতে নিয়ে বিক্রি করেছে, তাদেরকে সেই গরুর মতো, ভেড়ার পালের মতো তাড়িয়ে তাড়িয়ে নিয়ে। এখন আমাদের দুর্ভাগ্য হচ্ছে যে আজকে আমাদের যারা ইতিহাস রচনা করে সেটাও তারা, বিজেতা যারা, তারা ইতিহাস রচনা করছে, তারা জয় করছে। আমরা যারা পরাজিত হয়েছি, সে পরাজিত আল্লাহরাও তাদের সঙ্গে সুর মিলিয়ে যাচ্ছে, যে কারণে আমাদের এই চিন্তা চেতনাটা আসে নাই। তা আমরা যেটা বলি যে তাদের চেতনার থেকে এক চুলও তারা সরে নাই, এখনো আছে। আমরা যে কথাটা বলেছি, দেখেন মুসলিমরাই কিন্তু বলছে যে হিন্দুদের সঙ্গে তাদের কৃষ্টি, কালচার, ঐতিহ্য, মহাপুরুষ, আচার আচরণ, খাদ্যাভ্যাস সব আলাদা, যে কারণে ভারত ভাগছে। তাহলে এখন আমি যদি বলি যে মুসলিমের সঙ্গে যে মুসলিমদের বিয়ে, মুসলিমদের সাংস্কৃতিক অনুষ্ঠান, মুসলিমদের ধর্মীয় কালচার, মুসলিমদের পোশাক, মুসলিমদের নাম দাম, মুসলিমদের খাদ্যাভ্যাস থেকে হিন্দুদের সম্পূর্ণ আলাদা। আজকে হিন্দুরা যাকে মহাপুরুষ বলে, মুসলিমরা তাকে মহাপুরুষ মানছে না। হিন্দুরা যেভাবে খাদ্যাভ্যাস গ্রহণ করে সেইভাবে তারা মানে না। তো যেহেতু মানে না, তো সবকিছুই যখন পৃথক, তাহলে নির্বাচনটা কেন একসঙ্গে হবে? এটাও পৃথক করে দেন। আমরা সংখ্যায় যতটুকু পাই সেই কয়েকজন প্রতিনিধি আমরা নিজেরা নির্বাচিত করে পার্লামেন্টে পাঠাই, এই কথাটা বললেই তাদের কিন্তু কাজ হয়। তারা কিন্তু এইখানে না না না, আমরা তো মিলেমিশে আছি, আমরা তো অসাম্প্রদায়িক চেতনার আছি। তা আপনি যদি অসাম্প্রদায়িক চেতনার আছি, একবার হিন্দুদের প্রধানমন্ত্রী বানান না, একবার হিন্দুদের রাষ্ট্রপতি তৈরি করেন না, একবার হিন্দুদের একটা সেনা প্রধান বানিয়ে দেখেন না। কই, আপনারা তো সেটা বলছেন না যে অসাম্প্রদায়িক চেতনা, আমরা 2বার রাষ্ট্রপতি মুসলিম হবে, অথবা 3বার রাষ্ট্রপতি মুসলিম হবে, একবার হিন্দু করে দিই, তা তো বলছেন না। অর্থাৎ মানে আমাদেরকে যত প্রকার ভুলিয়া শিখায়, মানে আমাদেরকে ব্ল্যাকমেইল করার জন্য যা যা করার দরকার সেটা। দাদা আপনি তো অনেক অনেক ব্যাখ্যা দিলেন, ঠিক আছে, কিন্তু আপনি আওয়ামী লীগের প্রসঙ্গে বিএনপি কথা বলছিলেন। আপনি তো জামাতে ইসলামের সমাবেশে তো আপনি বিএনপির প্রসঙ্গে আলোচনা করেছেন, যে আপনি ওখানে 2001 সালের উদাহরণ টেনেছেন, যে কিভাবে হিন্দুদের মেয়েদের উপরে ধর্ষণের ঘটনা ঘটেছে এবং সেসব ঘটনার কোনো বিচার হয়নি সেই সময়টা। এবং আপনি টেনে নিয়ে এসেছেন যে সম্প্রতি যে পার্বত্য চট্টগ্রামে যে একটা কিশোরী ধর্ষণ হয়েছে,
এবং এর সাথে বিএনপি কর্মীরা জড়িত সে কথা তুলে নিচ্ছেন। আমরা তো ধরেন 5ই আগস্টের পরে আওয়ামী লীগ তো বিতাড়িত এবং অনেকে আলোচনা করছেন যে এই মুহূর্তে নির্বাচন হলে বিএনপি ক্ষমতা আসবে। তাহলে যদি বিএনপি আগামী নির্বাচনে ক্ষমতা আসে তাহলে এদেশে হিন্দুদের পরিস্থিতি কি হবে? আপনার সংখ্যা থেকে কি বলতে চান আসলে? হিন্দুদের পরিস্থিতি ভয়াবহ। এরা ক্ষমতায় আসে নাই, এরপরেই আমাদের হিন্দু কল্যাণ ট্রাস্ট আছে না, আমি নিজে গিয়ে ধর্ম উপদেষ্টাকে বলেছি যে দেখেন এটা কিন্তু কোনো দলীয় সরকার না। অন্তত এই অবস্থায় নির্দলীয় লোক, বাংলাদেশে বহু ধার্মিক লোক আছে, বহু সাধু সন্ন্যাসী আছে, বহু মঠ আছে, মানে প্রণাম মঠ আছে, লোকনাথ মন্দির আছে, রামকৃষ্ণ মিশন আছে, জগৎবন্ধু মঠ আছে, অনুকূল ঠাকুরের আছে। এই সমস্ত জায়গা থেকে ধার্মিক লোকদের নিয়ে এসে অন্তত এইবারের মতো হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি করে। কিন্তু আমরা যেটা পরে শুনলাম, সে বলছে আমরা মানে কতটা অসহায় যে বিএনপি জোর করে তাদের নিজস্ব লোক দিয়ে সেই পদগুলো পূরণ করেছে। এবং সেই সব হিন্দুরা যারা এই হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি হয়েছে, আপনি তাদের যদি ইন্টারভিউ নিয়ে যদি বলেন যে একটা বেদের একটা মন্ত্র বলেন, এরা কিন্তু পারবে। অর্থাৎ তারা দখল করার জন্য যা যা করার প্রত্যেকটি মন্দিরগুলো তারা দখল করেছে। মানে হিন্দু তাদের ওই ঘুঘু ধরার মতো কিছু, তাদের ওই হিন্দুদের মধ্যে কিছু লোভী টাইপের লোকজন আছে যাদেরকে ওই 2-4 পয়সা দেয়ার লোভ দেখায়, ওই ডিসির সঙ্গে মিটিং হবে সেইটা দেখায়, পূজার সময় মানে এই হবে, এই সমস্ত নানান লোভ দেখিয়ে সেই হিন্দুদেরকে দিয়ে ঘুঘুর ফাঁদে ফেলে এই হিন্দুদেরকে ই করছে। এখন কোন একটা হিন্দু যদি প্রয়োজন পড়ে একটা মন্দিরের অনুদানের জন্য, ওই নেতাদের মাধ্যমে যেতে হবে, আর নেতাদের মাধ্যমে যাওয়া মানে আমাদের আন্ডারে আসেন। অর্থাৎ খাতায়, বিএনপির খাতায় বন্দি করার জন্য যা যা করে সেগুলো করছে। 2001 সালের যে ঘটনা, তার একটু আগে বলি, 1992 সালে যখন বাবরি মসজিদকে কেন্দ্র করে ভারতে একটা ঘটনা ঘটছে, সেই সময় বাংলাদেশের শুধু একটা না, ঢাকেশ্বরী মন্দির থেকে আরম্ভ করে রামকৃষ্ণ মিশন, গৌরীয় মঠ, লোকনাথ মন্দির, মরণচাঁদের দোকান থেকে আরম্ভ করে এই ঢাকা শহর একেবারে আগুনে, মানে দূর থেকে শুধু মনে হতো যে রোমের শহর পুড়িয়ে যাচ্ছে এই অবস্থায়। মানে কি একটা মেসাকার হয়েছে সেই সময়, বিএনপির সময় এগুলো করেছে। বিএনপি কিন্তু তাদের বিচার করে নাই। ঠিক একইভাবে 2001 সালে আপনার প্রায় 37টা জেলায়, মানে এমন ভাবে নির্বাচনের পরপরই বিএনপির কর্মীরা সেই ভোলা থেকে আরম্ভ করে ভোলা, বরিশাল, এদিকে চাঁদপুর, এদিকে মানে একেবারে অনেক এরিয়া জুড়ে সেই 37টা জেলায় তারা এত হিন্দুদের বাড়ি লুটপাট করেছে, হিন্দুদের মারধর করেছে, অগ্নিসংযোগ করেছে। সেখানে আমি একটু উদাহরণ দিলাম যে আপনি এখনো উইকিপিডিয়াতে 2001 সালের নির্বাচন পরবর্তী সংখ্যালঘু নির্যাতন সার্চ দিলে আপনি পাবেন। সেখানে বলা আছে শুধুমাত্র চরফ্যাশন একটা উপজেলায় 200 হিন্দু নারী ধর্ষিত হয়েছে। তার ছোটটির বয়স হচ্ছে 4 বছর, আর যিনি বয়স্ক তার বয়স 70 বছর। এর মধ্যে একটা ঘটনা সেই সময় প্রচলিত ছিল যে একটা মেয়ে, তার বয়স হলো 14 বছর, তার বাবা নাই, মা মানে সেইখানে 10 থেকে 12 জন ছেলে এসে একসঙ্গে ঝাঁপিয়ে পড়েছে। তার মা আঁচল দিয়ে মানে ভিক্ষা চেয়েছে, বাবারা তোমরা এক এক করে আসো, একসঙ্গে ঝাঁপিয়ে পড়ো না, আমার মেয়েটা বড় ছোট, আমার মেয়ে মারা যাবে। মানে কতটা করুণ অবস্থা হলে এই অবস্থা হয়েছে। এবং সেখানে বলা আছে সেই সময়কে 2001 সালের যে সারা বাংলাদেশে 18,000 হিন্দু মহিলা ধর্ষণের শিকার। সেই ব্যাপারে পার্লামেন্টে কে যেন তুলেছিল, এবং সেখানে এক এমপি সাহেব বলছিল যে বরিশাল ভোলার মেয়েরা ফার্টাইল, মানে এরা খুব উর্বর, যে কারণে এরা মানে একটু নেগলেক্ট করে কথা বলা। সেই সময় কিন্তু বিএনপি এটার কোনো বিচার করে নাই। আমরা এটা নিয়ে বহু দিন দরবার করেছি। পরবর্তীকালে আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে সেইটা নিয়ে হাইকোর্টে আমরা রিট করেছি। রিটের ফলে বর্তমান যে রাষ্ট্রপতি, সেই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেবকে প্রধান করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন এবং সিআইডির একজনকে দিয়ে 3 সদস্য বিশিষ্ট একটি কমিশন হয়। সেই কমিশন আজ দেই, কাল দেই, পরশু দেই, এইরকম করে করে রিপোর্ট জমা দেয় নাই। সেখানে তার এই কমিটির কাছে 25,000-এর উপরে নির্যাতনের রিপোর্ট আসছিল। তারা সেখান থেকে যাচাই বাছাই করে বেশিরভাগই বাদ দিয়েছে। ওই সময় আওয়ামী লীগ ক্ষমতায়, আওয়ামী লীগের দলীয় লোকজন এই সমস্ত কর্মকাণ্ডে তো আবার ওই চোরে চোরে মামাতো ভাই আর কি, আর যে আওয়ামী লীগ সেই বিএনপি, যে কারণে ওখান থেকে বাদ দিয়ে মাত্র 5,000 হাইকোর্টে জমা দিয়েছিল। হাইকোর্ট বলেছিল যে এটার গেজেট তৈরি করেন এবং এটার বিচারের আওতায় আনেন। আওয়ামী লীগও তাদের বিচার করে নাই, কারণ কান টেনলে মাথা আসবে, তারাও যেমন এরাও তেমন একই। না, আপনার বক্তব্য এটা ঠিক হলো যে আওয়ামী লীগও ভালো নয়, হিন্দুদের জন্য কিছু করছে না এবং বিএনপি করছে না, সেই বক্তব্য পরিষ্কার হলো। আপনি তো জামাত ইসলাম অনেক সুনাম করছেন এবং আপনি বলছেন যে
জামাত ইসলাম শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি একটি ইউনিভার্সাল ইউনিভার্সিটি। এখানে মানুষ নীতি শিক্ষা, আদর্শ শিক্ষা এবং ধর্ম অনুযায়ী জীবন ও দেশ পরিচালনার শিক্ষা পায়। এই নৈতিক শিক্ষার কথা বলছেন আপনি, তাহলে কি এই নৈতিক শিক্ষা শুধুমাত্র একটি সম্প্রদায়ের জন্য, নাকি এখানে আসলে এই হিন্দুরাও এই শিক্ষা নিতে পারে? আপনার কি পরামর্শ থাকবে? না না, আমি যেটা বলেছি দেখেন, আমি কিন্তু জামাত ইসলামের কোনো কর্মীও না, জামাত ইসলামের কোনো সদস্যও না। আমরা এই 5 তারিখের ঘটনার পরে আপনি এখনো গোপালগঞ্জে যান, এই যে গত দুই দিন আগে যে ঘটনা ঘটলো, এই ঘটনার পরে বিএনপির কর্মীরা, নেতারা এই হিন্দু বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখিয়ে পুলিশে ধরিয়ে দেবো নালি চাঁদা দেন, সারা বাংলাদেশের প্রত্যেকটি হিন্দু এলাকা, মুসলিম এলাকা, সব জায়গায় চাঁদাবাজি করেছে তারা, এবং এখনো করছে। ওই যে উত্তর মানে পার্বত্য চট্টগ্রামে একটা কিশোরী মেয়ে, তাকে ধর্ষণ করছে একসঙ্গে 4 জন মিলে, পরে ধরা খেয়েছে, পুলিশ ধরেছে 4 জন বিএনপির কর্মী। তো জামাতের কিন্তু এই ধরনের কোনো অভিযোগ আমরা এখনো পর্যন্ত পাইনি যে জামাতের লোকজন হিন্দু বাড়ি গিয়ে চাঁদা তুলেছে কিংবা হিন্দু মেয়ে গিয়ে ধর্ষণ করেছে, এরকম আমরা পাইনি। হতে পারে অনেকেই গোপন করে, কোন সময় মানে প্রচার রাখে না, আবার দেখা গেল যে এটা প্রচারে আনলে পরবর্তীকালে আরো সমস্যা, তাদের থাকতে পারে অপ্রকাশ্য। কিন্তু বিএনপির বিষয়টা একেবারে প্রকাশ্য, এটা আমরা দেখতে পাচ্ছি। আর যেটা ইউনিভার্সিটি যে শব্দটা আমি বলেছি, এইটা হচ্ছে জামাতের কর্মীদের ক্ষেত্রে। জামাতে ইচ্ছা করলেই যে 10 কোটি টাকা নিয়ে জামাতের ফান্ডে জমা দিলেই এমপির নমিনেশন জামাত দিবে না, কিংবা ওখানের বড় একটা পদ, নায়েবে আমির কিংবা জয়েন্ট সেক্রেটারি কিংবা অন্য ওই পয়সা দিলেই দেবে না, যেটা বিএনপির ক্ষেত্রে দেয়, যেটা আওয়ামী লীগের ক্ষেত্রে দেয়, যেটা অন্য দলের ক্ষেত্রে দেয়। জামাতের একটা নিয়মটা হলো যে ওখানে প্রথম সদস্য হতে গেলে প্রথম রোকন পদে যেতে হয়, তারপরে এদের দৈনন্দিন কর্মকাণ্ড আছে, তাদের লেখাপড়া করতে হয়, তাদের এখনো দেখবেন যে যত মেধাবী ছাত্র বেশিরভাগ জামাত থেকে আসতেছে বিভিন্ন জায়গা থেকে। কারণটা কি, এই ছাত্র শিবিরের ছাত্রদের শুধুমাত্র মিছিল মিটিং চাঁদাবাজি শেখায় না, টেন্ডারবাজি শেখায় না, তাদের দৈনন্দিন জীবনে তার ধর্ম, নামাজ পড়া 5 বার 5, তাদের ভাষায় যেটা বলে, তারপরে তাদের সৎ, অন্য কোন দলের কোন নেতা কিন্তু তার কর্মীদের সৎ হও, আদর্শ হও কিংবা নীতিবান হও, এই কিন্তু নির্দেশ কিন্তু দেয় না। কিন্তু জামাতের কর্মীদেরকে এই নির্দেশনা থাকে যে তোমাকে সৎ হতে হবে, তোমাকে নীতিবান হতে হবে, তোমাকে পড়াশোনা করতে হবে, তোমাকে কর্মঠ হতে হবে। এবং আরো প্রত্যেকদিন এই দেখবেন যে ওদের একটা ছক কাটা আছে, বই মতো দিয়ে দেওয়া হয় মাসিক, যে প্রতিদিন এই জামাতের তাদের ধর্মীয় বিধি বিধান নিয়ম কানুন এটা কয়জন লোককে দাওয়াত দিয়েছে এবং কত, এইটার একটা রিপোর্ট আবার মাসিক জমা দিতে হয়। এবং তাদের এই কর্মীদের এই প্রত্যেকদিন কর্ম শিক্ষা এবং সেটা বাস্তব জীবনে, তার নিজের জীবনে সেটাকে প্রতিফলন করা, ব্যবহারিক জীবনে প্রতিষ্ঠা করা, করতে করতে ধাপে 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 মানে তাদের সেই উচ্চ পদে যায়। এবং উচ্চ পদে যেতে গেলে তাদের একটা, এই যে কর্মীদেরকে উচ্চ পদ পাওয়া, এটা দীর্ঘ সময় ধরে এই শিক্ষা লাভ করা এবং বাস্তব জীবনে সেটা ব্যবহার করা। আমি ওইটাকেই বলেছি যে এটা একটা আদর্শিক। আমরা বুঝতে পারলাম যে আপনি আসলে জামাত ইসলামের কর্মীদের জন্যই আসলে এই ইউনিভার্সাল কথাটা বলেছিলেন। আমরা পরিষ্কার কথা বলেছি। জি, আপনি এই সাথে যুক্ত করে যে আপনি যে আওয়ামী লীগ হিন্দুদের সঙ্গে প্রতারণা করার কথা বলছেন, বিএনপি হিন্দুদের নারীদের ধর্ষণ করেছে সেই ইতিহাস টানলেন। কিন্তু 1971 সালে তো আমরা দেখেছি যে জামাতে ইসলাম নেতা কর্মীরা হিন্দু নারী ধর্ষণ করেছে, হত্যা করেছে, লুটপাট করেছে। তাদের ব্যাপারে তো আপনি কিছু বলছেন না, এই বিষয়ে আসলে আপনার ব্যাখ্যা কি? না, 1971 সালে ধর্ষণ, লুটপাট, অগ্নিসংযোগে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো শুধুমাত্র জামাত করেছে এমন না। যেমন আমার নিজের গ্রামেও সেখানে কিন্তু জামাত ছিল না, সেখানে কিন্তু আওয়ামী লীগের কর্মী আমাদের ওখানে 2 জন মুক্তিযোদ্ধাকে মুক্তিযুদ্ধের পরে হত্যা করেছে। এবং এখন যারা মুক্তিযুদ্ধের ভাতা নেয় তার সবই ছিল কিন্তু রাজাকার। এখন যারা আমার এলাকায় দেখেছি এটা ছিল টোটালটাই রাজনৈতিক। এবং তারা যদি সেই ধর্ষণ করেই থাকে তাহলে 71 সালের পরপরই আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তারা কেন বিচার করে নাই? তারপরেও আওয়ামী লীগ ক্ষমতায় ছিল দীর্ঘদিন, তাদের কেন্দ্রীয় নেতাদেরকে আমরা দেখেছি ফাঁসি কাস্টে ঝুলিয়ে দিয়েছে কিন্তু সেই অজুহাতে। কিন্তু তাদের যে মাঠ কর্মীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা আওয়ামী লীগ নেয় নাই সুযোগ থাকার পরেও। তো সেই কারণে আমরা মনে করি যে হতে পারে তাদের বিরুদ্ধে সেই অভিযোগ আছে, তখন তো আমরা ছোট, আমরা নিজেরা দেখি নাই। কিন্তু ইতিহাস যেটা বলে, তো এর রাজনৈতিক উত্থান পতনে এক পক্ষ আর এক পক্ষের দোষারোপ করে। যদি তারা সত্যিকারই দোষী হতো খুন দর্শনের,
তাহলে সেটা তো তাহলে তো বিচার করতে পারতোই, সেই 71 সালেই বিচার করতে পারতো। 73, 74, 75 পর্যন্ত তো তাদের সেই সুযোগ ছিলই, তো সেটা করে নাই। তো সেইটা না করে এতদিন পরে এটা বলার মধ্যে কোনো আমি এই মনে করি না। আমার বক্তব্য হচ্ছে যখনকার ঘটনা সেই সময় কেন করে না, সেই সময় তো তারা ক্ষমতায় ছিল না। আসলে কি বিচার না হলে কি ঘটনা কি মিথ্যে হয়ে যাবে? ধরেন কোনো কারণে বিচার হয়নি কিন্তু ঘটনা কি আসলে মিথ্যা? না না, মিথ্যা আমি বলবো না, সত্য। আবার এইটার মানে তথ্য প্রমাণ আমাদের কাছে কোথায়? আজকে এখনো তো এই যারা আছে, ডাক্তার কি নাম, শফিকুর রহমান, উনি ধর্ষণ করেছেন, এই ধরনের কোনো অভিযোগ তো বর্তমান সরকারের আমলেও কেউ আনছে না। কিংবা ওনাদের যে অধ্যাপক মুজিবুর রহমান, যারা ক্ষমতায় মানে এখন দলের দায়িত্বে আছে, কেউ তো বলছে না যে ওনারা এই ধর্ষণ গুলো করেছেন। এটা যদি তথ্য প্রমাণ সহ করতেন তাহলে আমি বলতে পারতাম। এখন আমি তো আমাদের কাছে তো তথ্য প্রমাণ সহ কিংবা পত্র পত্রিকায়, এখন তো স্বাধীনতার যুগ, এখন তো কোনো কেউ ক্ষমতায় নাই। কিংবা আওয়ামী লীগের আমলেও তো এই সুযোগটা ছিল, কেউ তো বলছে না। না বললে আমরা ঢালাও ভাবে তো বলতে পারি না। ঠিক আছে, আমরা একটু ওই প্রসঙ্গে বেরিয়ে এসে একটু নির্বাচন কেন্দ্রিক কথাবার্তা আপনি একটু বক্তব্যগুলো শুনি। যে আগামী নির্বাচনের সামনে রেখে তো ইসলামী দলগুলো নিয়ে জোট করছে জামাত, আবার তারা পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা বলছেন। আপনিও ঠিক একই কথা বলছেন যে পিআর পদ্ধতি হলে ভালো হয় এবং দাবি জানিয়েছেন। তাহলে কি আগামী নির্বাচনে যদি জোট হয় সেই জামাতে ইসলাম জোটের সাথে কি আপনার সম্পৃক্ত হওয়া বা হিন্দু মহাজোট কি সেখানে সম্পৃক্ত হতে পারে? সেটি হলে কিভাবে হতে পারে? না, হিন্দু মহাজোট জামাতে ইসলাম কিংবা কোন ইসলামী দলগুলোর সঙ্গে জোটবদ্ধ হবে না। আমরা জনমত তৈরি করার জন্য আমরা ওখানে গিয়েছি। আমরা পৃথক নির্বাচন চাই। আমরা চাই যে হিন্দু সম্প্রদায়ের যে অনুপাতে, মানে সংখ্যা অনুপাতে আমরা সিট চাই, এবং এই সিটগুলো হিন্দুদের ভোটে নির্বাচিত হবে। সেই পৃথক নির্বাচন ব্যবস্থা যেটা মুসলিমরা একসময় 1905 সালে মুসলিম লীগ গঠনের পরেই 1909 সালে যখন তারা পৃথক নির্বাচন চেয়েছে, 1919 সালের ভারত শাসন আইনে যেটা যুক্ত ছিল, 1935 সালের ভারত শাসন আইনে ছিল, এবং 1954 সাল পর্যন্ত যে ব্যবস্থাটা ছিল, আমরা ওইটা ফেরত চাই। আমরা পিআর সিস্টেম বলতে গেলে মানে পৃথক নির্বাচন ব্যবস্থা উইথ পিআর সিস্টেম, আমরা দুটোই চাই। তবে মূলত হচ্ছে আমাদের এক দফা দাবি, সেটা হচ্ছে পৃথক নির্বাচন, সংরক্ষিত আসন শুধুমাত্র পার্লামেন্ট না, সর্বক্ষেত্রে আমাদের ইউনিয়ন পরিষদ থেকে আরম্ভ করে আমাদের বার কাউন্সিল থেকে শুরু করে, যেমন আমরা সুপ্রিম কোর্টে কোনোদিনও আমরা সভাপতি হতে পারবো না, কোনোদিনও আমরা সেক্রেটারি হতে পারবো না। তো সেখানে অন্তত দুটো সিট রিজার্ভ থাকে, যে একটা ভাইস প্রেসিডেন্ট, একটা জয়েন্ট সেক্রেটারি, এবং সদস্যদের ক্ষেত্রে 4-5টা সিট যদি রিজার্ভ থাকে, তাহলে আমরা সবসময় আমাদের প্রতিনিধিত্বটা থাকলো। তাছাড়া এখন যে পজিশন, সেই পজিশনে তো কোনো প্রতিনিধিত্ব আমাদের নাই, কোথাও নাই, আমরা একেবারেই অবাঞ্ছিত। সেই অবাঞ্ছিতটাকে সরানোর জন্য আমরা পৃথক নির্বাচন চাই, পৃথক নির্বাচন, সেপারেট ইলেকটোরেট সিস্টেম। আচ্ছা, ঠিকই বলেছেন যে আলাদা নির্বাচন ভাবে হলে হিন্দুদের প্রতিনিধিত্ব করবে এবং একটা নতুন নেতৃত্ব উঠে আসবে এবং যারা হিন্দুদের জন্য কাজ করবে সেই হিন্দু নেতৃত্ব গড়ে উঠবে। কিন্তু আপনি শেষ পর্যন্ত চলে এসছি। আমি জি 1 মিনিট বলি যে শুধু এইটুকুই না, আপনি দেখবেন যে প্রত্যেকটি নির্বাচনের পর হিন্দুরা নির্যাতিত হয়। এবং গতবার যে ভোটারবিহীন নির্বাচন, শুধু এক কেন্দ্রিক, সেখানে আওয়ামী লীগের মধ্যেই এক পক্ষ নৌকা, এক পক্ষ হচ্ছে ট্রাক মার্কা। সে যদি ট্রাক মার্কার যেতে, তাহলে নৌকা মার্কার হিন্দু যারা ভোট দিয়েছে হিন্দুরা, তাদেরকে মারধর আমরা ফরিদপুরেই দেখলাম, বিভিন্ন জায়গায়। তো এই যে নির্বাচন পরবর্তীতে মারধর খাওয়া, আমরা সংখ্যায় এমনিই কম, আবার 2-4টে মারধর খেলে পরে তখন আর মনে হয় যে এই দেশে আর থাকা যাবে না। তো এইভাবে যে হিন্দুর সংখ্যা কমছে, সেই নির্বাচন কেন্দ্রিক যে মারধর খাওয়া, নির্যাতন হওয়া, মানে হুমকি ধামকি দেওয়া, তার থেকেও আমরা রেহাই পাই। আমরা নিরীহ 2-4 জন হিন্দুরা দাঁড়াক, হিন্দুরা অত মারামারি করতে পারবে না, হিন্দুরা অত টাকা পয়সারও সরাসরি নাই। যেমন এখন কোন এমপি ইলেকশন করতে গেলে সে কমপক্ষে 10 কোটি টাকা দরকার। কোন হিন্দু 10 কোটি টাকা খরচ করে ইলেকশন করতে পারবে না। যদি সে হিন্দু আন্দোলন করতে চায়, হিন্দুদের মধ্যে ধনী লোক আছে অনেকে, সেটা হয়তো কিনতে পারবে সেটা। কিন্তু আমরা যেটা চাই যে হিন্দুদের প্রকৃত প্রতিনিধিত্ব যদি নিশ্চিত করতে হয়, তাহলে সেপারেট ইলেকটোরেট সিস্টেম দরকার। ওকে, হ্যাঁ, আপনার বক্তব্য একদম পরিষ্কার দাদা। আমরা শেষ মুহূর্তে চলে আসছি, একটা শেষ প্রশ্ন করে শেষ করব। যে ধরুন আমরা আলোচনার প্রেক্ষিতে ধরে রাখলাম যে জামাত ইসলাম ক্ষমতা আসলো, তাহলে আওয়ামী লীগ বা বিএনপির আমলের চেয়ে হিন্দুরা কতটা ভালো থাকবে বা কেমন থাকবে বলে মনে করছেন? মানে একটা জিনিস, মানে আমরা মনে করি ভালো থাকা না থাকা তো সে তো ভবিষ্যৎ তো করা যায় না। কিন্তু যেহেতু বর্তমান পরিস্থিতিতে যেটা দেখা যায় যে তারা চাঁদাবাজি করছে না, মানে ঢালাও ভাবে না, 2-4 জন হতেই পারে বিভিন্ন জায়গায়, যেটা হয়তো আমাদের কাছে খবর নাই। কিংবা বিভিন্ন সময় যে এই ধর্ষণ, জমি দখল এর সংখ্যা আমাদের কাছে ওইভাবে আসে নাই। তো সেইটা আমরা আশা করা যায় তুলনামূলক ভাবে ভালো হতে পারে।
কিন্তু মানে আমরা সামগ্রিকভাবে ভালো থাকবো এই কথাটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো না। আমরা গ্যারান্টি দিয়ে তখনই বলতে পারবো যখন আমার হাতে পাওয়ার আসবে। কারণ আমার হাতে যদি পাওয়ার না থাকে, আমার কথা যদি পুলিশ না শোনে, আমার নির্দেশ যদি কেউ না শোনে, আমরা অন্যের দ্বারস্থ হয়ে অন্যের দয়ায় বসবাস করাটা আমি কোনো মনে করি মর্যাদা কর মনে করি না। আপনার বক্তব্য তাতে পরিষ্কার, অনেক আশা করি দর্শকও এই বিষয়টা পরিষ্কার জানতে পারলো, নিশ্চয়ই বুঝতে পারবে যে আগামীতে কি হওয়া উচিত, তাদের সিদ্ধান্ত কেমন হওয়া উচিত। দাদা আপনাকে ধন্যবাদ, আমাদের সময় দিয়েছেন। নমস্কার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের সাথে এতক্ষণ যুক্ত হয়েছিলেন যে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ প্রামাণিক। তিনি রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অনেক কথা বললেন, নিশ্চয়ই আপনাদের বক্তব্য ভালো লেগেছে। আর এই বিষয়ে যদি গোবিন্দ প্রামাণিকের বক্তব্যে কেমন লাগলো বা তার কোনো বিরোধিতা অথবা পক্ষে আপনার কোনো মতামত থাকে জানাতে পারেন, কমেন্টে লিখতে পারেন আপনার মতামত। আর ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করুন, এবং এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।